প্রধানমন্ত্রীর অ্যানাউন্সমেন্টের পর साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। সোনার বিক্রিতে কি অ্যাকচুয়ালি কিছু এফেক্ট হয়েছে? হ্যাঁ, প্রথম দুদিন একটু প্যানিক বাইং ছিল, লোক মনে করছিল যে কি হবে সোনা আর কিনতে পাবো কিনা। তারপর থেকে সিচুয়েশন বুঝতে পেরেছে, সোনা কেনা বেচা অনেকটা স্টপ হয়ে গেছে, প্রায় 75% ব্যবসা আউট হয়ে গেছে। এই ধরনের স্টেপ কি এটা প্রথম নেই, এর আগেও কোনো গভর্নমেন্ট নিয়েছিল? 1962-তে যখন ইন্ডিয়া চাইনা ওয়ার হয়েছিল, তখন গোল্ড কন্ট্রোল অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আনা হয়েছিল এবং এটা চলেছিল 1990 পর্যন্ত। এবং এই গোল্ড কন্ট্রোল অ্যাক্ট জুয়েলারি ইন্ডাস্ট্রির একটা হিস্ট্রির একটা কালো হিস্ট্রি। কীরকম ছিল এটা? কালো হিস্ট্রি মানে গোল্ডের কি ম্যাক্সিমামটাই আমরা ইম্পোর্ট নির্ভর? 99%। এগুলো আমরা কোন কোন দেশ থেকে মূলত ইম্পোর্ট করি? সুইজারল্যান্ড থেকে করি, আফ্রিকান কান্ট্রি থেকে করি, গালফ কান্ট্রি থেকে করি। এখান থেকে আমরা ম্যাক্সিমাম গোল্ডটাকে আমরা ইম্পোর্ট করি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু 18 ক্যারেট 14 ক্যারেটেরই বেশি গোল্ড বিক্রি হয়। আচ্ছা, ভারতের লোকের মেন্টালিটি কোথাও না কোথাও আছে যে ভালো পিউরিটি মানে ভালো জুয়েলারি। অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু লংজিভিটি? যত লো পিউরিটি জুয়েলারি হবে তত লংজিভিটি ভালো হবে, কারণ ওতে স্ট্রেংথ বেশি থাকে। গোল্ডটা তো এমনি নরম ধাতু, যত পিওর হবে তাতে স্ট্রেংথ কমে যায়। বহু ছেলে মেয়ের বা বহু বাবা মার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে বা আত্মীয় স্বজনের বিয়ে রয়েছে, তারা এখন কোন কোন জিনিসগুলো মাথায় রেখে সোনার দোকানে যাবে? এটার জন্যই আজকে আমি আপনার কাছে এসেছি। তো প্রথম আমার সাজেশন হচ্ছে, নমস্কার। পশ্চিম মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রাম থেকে একজন মানুষ বর্তমানে গোটা ভারতবর্ষের বুকে অন্যতম গুরুত্বপূর্ণ স্বর্ণ শিল্পের সাথে যুক্ত ম্যানুফ্যাকচারার, এবং তার ইন্ডাস্ট্রিতে, তার কোম্পানিতে বহু মানুষের কর্মসংস্থান তো হয়েইছে, এবং এই যে স্বর্ণ ব্যবসা রয়েছে সেখানে একজন খুব গুরুত্বপূর্ণ নাম। আজকের অতিথি এস আলম। আমি আলমদার সাথে আলোচনা করব যে গোল্ড ইনভেস্টমেন্ট নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে। আমি আলমদার সাথে এইটা নিয়ে আলোচনা করব, এই যে বর্তমানে গোল্ড ক্রাইসিস চলছে আমাদের দেশে, অর্থাৎ প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে অতিরিক্ত সোনা না কিনতে। এইটা কেন হলো, এই সিচুয়েশান থেকে আমরা বেরোবো কী করে, এবং সর্বোপরি আমাদের গোটা দেশের অর্থনীতিতে এবং দেশের জন্য এই স্বর্ণ ব্যবসার এই যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার সেটা কতটা গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের খুব কাজে দেবে। যারা বিজনেস ভালোবাসেন, যারা মনে করেন যে বাঙালির বিজনেসটা বোঝা উচিত, তারা প্লিজ এটা দেখবেন। কারণ আমি দেখেছি যে আপনারা এন্টারটেনমেন্ট পডকাস্ট দেখেন, আপনারা বিভিন্ন অন্যান্য সমস্ত ধরনের পডকাস্ট দেখেন, কিন্তু যখনই বিজনেস নিয়ে কোনো আলোচনা হয় সেখানে কিন্তু আপনাদের একটু উৎসাহ কম। কিন্তু আজকের এটা বিশ্বাস করুন, আপনাদের নলেজের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পুরো পডকাস্টটা দেখবেন। আজকের অতিথি এস আলম। আলমদা, একটা কথা আমাদের ছোটবেলায় মানুষ বলতো বা বড়রা বলতো, ভালো কাজ করলে বা ভালো পড়াশোনা করলে সোনা ছেলে। এবার সেটা তো একটা উপাধি ছিল, কিন্তু বাংলাতে যে কজন সোনা ছেলে আছে তার মধ্যে তুমি একজন, যে সোনা নিয়ে অনেক কিছু করতে পেরেছো। তো আমি তোমায় জিজ্ঞেস করবো যে এই সোনা নিয়ে তুমি এখন কেমন আছো? ভালো নেই। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হুম। কিছুদিন আগে বলেছে যে সোনা কিনো না, হুম। সোনা কিনতে বারণ করেছে। তো তাই আমি নয়, বাংলার প্রায় 40 থেকে 50 লক্ষ যারা জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আর্টিজান আছে, তারা কেউই ভালো নেই। তোমার কি মনে হয় যে প্রধানমন্ত্রী, প্রথমে জিজ্ঞেস করছি যে কেন বারণ করলেন, সেই লজিকগুলো তুমি যদি একটু বলো, এবং তার জন্য তোমাদের ইন্ডাস্ট্রিতে কি কি সমস্যা হচ্ছে সেটা একটু যদি বলো। প্রধানমন্ত্রী যে অ্যানাউন্সমেন্টটা করেছে, আমার মনে হয়েছিল এটা আরও আগে হওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু 5টা স্টেটে ইলেকশন ছিল, সেই জন্যে অ্যানাউন্সমেন্টটা একটু ডিলে হয়ে গেছে। বাট এই অ্যানাউন্সমেন্টটা করার আগে একটু প্রিপারেশন, একটু প্ল্যানিং, এবং যারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট তাদের সঙ্গে পরামর্শ করে
ইন্ডাস্ট্রি লিডারদের ওপিনিয়ন নিয়ে যদি অ্যানাউন্সমেন্টটা করতো তাহলে হয়তো ভালো হতো, তাহলে এই প্যানিকনেসটা হতো না। তো কেন আমাদের প্রধানমন্ত্রী বলল এটার পিছনে যেতে হবে যে কারণটা কি। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারত কিছু জিনিসের উপর বিদেশের উপরে নির্ভর আছে। যেমন আমরা অয়েল অ্যান্ড গ্যাস, বিদেশের উপরে আমরা নির্ভর, ম্যাক্সিমামটা আমাদের বিদেশ থেকে আনতে হয়। কনজিউমেবল গুডস মানে মোবাইল থেকে, টিভি থেকে, এগুলো আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। অনেক ব্র্যান্ডেড জিনিস আমরা বিদেশ থেকে আনাই। মেশিনারি আমরা অনেক বিদেশ থেকে আনাই। কুকিং অয়েল ম্যাক্সিমামটা আমাদের বিদেশ থেকে আসে। ফার্টিলাইজার ম্যাক্সিমাম আমাদের বিদেশ থেকে আসে। ডিফেন্স সামগ্রীটাও ম্যাক্সিমাম বিদেশ থেকে আসে। এগুলো কিন্তু আমাদের দেশে খুব বেশি নেই, কিংবা আমরা খুব একটা প্রডিউস করি না, সেজন্য আমাদেরকে বিদেশ থেকে আনতে হয়। আর এগুলো কিন্তু আমাদের দেশের এসেনশিয়াল মানে জরুরত, এগুলো ছাড়া আমাদের দেশ চলবে না। আর কিছু জিনিস আছে যেগুলো নন এসেনশিয়াল, যেমন গোল্ড, সিলভার এবং ডায়মন্ড, এইগুলো আমরা বিদেশ থেকে ম্যাক্সিমামটাই আনাই, কিন্তু এগুলো নন এসেনশিয়াল, মানে এগুলো না হলেও কিন্তু আমাদের দেশ চলতে পারে। তো সেই জন্য আমরা এটাকে বলি নন এসেনশিয়াল। এবারে এই এসেনশিয়াল আর নন এসেনশিয়ালের মধ্যে হঠাৎ কি এমন হয়ে গেল যে গোল্ডটাকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলল যে কিনো না। তার পিছনে কারণ হচ্ছে আমরা যে ইন্ডিয়ান রিজার্ভ আছে, আমাদের ফরেন রিজার্ভ, সেটা কি ছিল বিগত দিনে প্রায় 1 বছর থেকে 1.5 বছরের আমাদের ফরেন রিজার্ভ থাকতো। আজকে সেই ফরেন রিজার্ভটা এসে দাঁড়িয়েছে 8 থেকে 10 মাস কমেছে, 40% to 50% কমে গেছে ফরেন রিজার্ভ। এবং একটা টাইমে কি ছিল, আমাদের দেশ যদি 100 টাকা এক্সপোর্ট করতো তাহলে 125 থেকে 150 টাকার ইম্পোর্ট করতো। তার মধ্যে একটা ফিজিক্যাল ডেফিসিট থাকতো, সেটা কি করতো, অন্য কোনোভাবে ফরেন রিজার্ভটা মেকআপ হয়ে যেত। আজকে যদি আমরা 100 টাকা এক্সপোর্ট করি তাহলে আমাদের আজকের দিনে 170 থেকে 200 টাকা আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। তো এইরকমই যদি চলতে থাকে, ফিসকাল ডিভিসটা অনেকটা বেরিয়ে গেছে, এরকমই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে এরকম হবে যে আমাদের যেগুলো খুব জরুরতের জিনিস সেগুলো আমরা আর ইম্পোর্ট করতে পারবো না। যেমন আমরা আশেপাশের কান্ট্রিকে দেখতে পাচ্ছি, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, সেখানে ক্রুড অয়েল তারা ইম্পোর্ট করতে পারছে না। সেখানে লোক লাইন ঘন্টার পর ঘন্টা লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে, তেল নেই, গাড়িতে তেল ভরার তেল নেই, গ্যাস নেই, কিংবা ফার্টিলাইজার। যদি কালকে আমরা ফার্টিলাইজার না আনতে পারি তাহলে কি হবে, আমাদের দেশের এগ্রিকালচার বন্ধ হয়ে যাবে, তাহলে আমাদের খাবো কি? তো এই সব কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে যে আমরা গোল্ডটাকে কিছুদিনের জন্য ইম্পোর্ট বন্ধ করব। গোল্ডের কি ম্যাক্সিমামটাই আমরা ইম্পোর্ট নির্ভর? 99%। এগুলো আমরা কোন কোন দেশ থেকে মূলত ইম্পোর্ট করি? আমরা সুইজারল্যান্ড থেকে করি, আফ্রিকান কান্ট্রি থেকে করি, গালফ কান্ট্রি থেকে করি, এখান থেকে আমরা ম্যাক্সিমাম গোল্ডটাকে আমরা ইম্পোর্ট করি। আলমদা, আর একটা বিষয় আসছি, সেটা হচ্ছে যে তুমি তো সরকারের দিকটা বললে, এবার আমি যদি সরাসরি যারা গয়না ব্যবসার সাথে যুক্ত, যারা এখন গয়না ব্যবসায়ী, যারা রিটেলে বিক্রি করছেন, তাদের এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য কি কি করা প্রয়োজন বলে তোমার মনে হয়? আমার মনে হয় যারা জুয়েলারি রিটেলিংয়ে আছে এবং যারা ম্যানুফ্যাকচারিং আছে তাদেরই আগামী দিনে সাফার করাটা সবচেয়ে বেশি কঠিন হবে। এই ইন্ডাস্ট্রি 3টে সেক্টরে ভাগ আছে, একটা ম্যানুফ্যাকচারিং, একটা হোলসেল, আর একটা রিটেল। ম্যানুফ্যাকচারিংয়ে যেহেতু অনেক অপারেশন কস্ট লাগে, ফিক্স অপারেশন কস্ট, তাদের আগামী দিনে যদি কাজ কমে যায় তাহলে তারা আগামী দিনে সার্ভাইভ করতে পারবে না। আর রিটেলের জন্য সেটাই, মানে তারা আগামী দিনে যদি বিক্রি কমে যায় তারাও সার্ভাইভ করতে পারবে না। হোলসেলের জন্য কিন্তু তাদের অপারেশন কস্ট অনেক বেশি নয়। তো আমি প্রথমে সাজেশন করব রিটেলারকে। রিটেলাররা যদি এই যে পুরনো সোনা কাস্টমাররা যাতে নিয়ে এসে তাদের কাছে এক্সচেঞ্জ করে
তারা নতুন গহনা নিয়ে যায়, তার জন্য তারা যদি ইনসেন্টিভ এবং প্রমোশন স্কিম চালায়, হুম অলরেডি কিছু কর্পোরেট হাউস শুরু করে দিয়েছে, তাহলে কি হবে, তাদের জুয়েলারি বিক্রিটা কমবে না। অর্থাৎ পুরনো গয়না এনে যে নতুন গয়না দেওয়া হচ্ছে তার মধ্যে একটা যে আগে যে সিস্টেমটা ছিল সেখান থেকে একটা এক্সট্রা বেনিফিট অ্যাড অন করে দেওয়া, Yes. রাইট? যে একটু ইনিশিয়েটিভ, কিছু স্কিম দিল, একটু কাস্টমারকে একটু প্রমোট করলো, জানালো যে আমি এই স্কিম দিয়েছি, প্রমোশন অ্যান্ড একটু ইনসেন্টিভ দেওয়া দরকার। এবার আমি আরেকটা জিনিস জানছি যে ধরো এই যে বিভিন্ন অন্যান্য রকম যে গয়নার ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সিটি গোল্ড হোক বা ইত্যাদি, এইখানে কি কোনো অপরচুনিটি ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে যদি পিওর গোল্ডের যে মানে আসল সোনার গয়না যদি অ্যাফেক্টেড হয় মার্কেট? এখানে আমি আসতাম, যে এখানে আমার দুটো যে আমি ওপিনিয়ন দেবো। একটা হলো গভর্নমেন্টকে ওপিনিয়ন দেবো, যে যে আমাদের ৭৫ লাখ যে স্বর্ণশিল্পী আছে ভারতবর্ষে, যদি ডোমেস্টিক ডিমান্ড কমে, হুম যেটা কমবেই, কিছুটা হলেও কমবেই, হুম তাহলে যেহেতু ডিউটিস বাড়িয়েছে প্রধানমন্ত্রী বলেছেন, স্বাভাবিকভাবে কমবেই, তাহলে এই ৭৫ লাখ কারিগরকে কিভাবে কাজ দেওয়া যেতে পারে? এর জন্য আমার কাছে গভর্নমেন্টের কাছে একটা সাজেশন আছে, যে আমরা পৃথিবীর সবচেয়ে বেস্ট জুয়েলারি আমরাই বানাতে পারি ইন্ডিয়া, এবং সবচেয়ে সস্তা জুয়েলারি আমরাই বানাতে পারি, হুম এবং পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট জুয়েলারি এক্সপোর্টার কিন্তু আমরাই। ওকে, আমরা এক্সপোর্টও করি আমরা বানিয়ে। বড় অঙ্কের এক্সপোর্ট করি, এবং এক টাইমে আমরা চুটিয়ে জুয়েলারি এক্সপোর্টে আমরা রাজত্ব করতাম, মানে আমাদের আশেপাশে কেউ ছিল না। এখন সেই অবস্থাটা কেমন? এখন হয়ে গেছে কি, যে চায়না গভর্নমেন্ট তাদের জুয়েলারি ইন্ডাস্ট্রিকে কিছু পলিসি বানিয়ে, কিছু বেনিফিট, কিছু ইনসেন্টিভ দেওয়ার জন্য তারা কি করছে, আমাদের সঙ্গে কম্পিটিশনে অনেকটা এগিয়ে গেছে, এবং তারা আমাদেরকে বহুত বড় টক্কর দিচ্ছে। হুম, তো আমাদের গভর্নমেন্ট যদি জুয়েলারি ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্য, এক্সপোর্টকে প্রমোট করার জন্য হুম কিছু পলিসি বানায় এবং কিছু ইনসেন্টিভ দেয়, তাহলে কি হলো, ডোমেস্টিক ডিমান্ড কমলেও ইন্টারন্যাশনাল ডিমান্ডে এটা পুষিয়ে যাবে। এবার তুমি আমাকে বলো, চায়না এমন কি কি করলো যে কারণে আমাদের এক্সপোর্টকে ওরা ছাড়িয়ে গেল? দেখো ওরা কি করেছে, যে জুয়েলার্সকে ফ্রিতে লোন দিয়ে দিয়েছে, লো ইন্টারেস্ট একদম, কিংবা উইদাউট ইন্টারেস্ট লোন দিয়েছে, যাতে সাস্টেন করতে পারে। যাতে সে বিজনেসটা করতে পারে। আমাদের এখানে কেউ যদি বিজনেস করতে চায়, তাহলে তাকে অনেক হাই ইন্টারেস্টের লোন নিতে হয়, কিংবা তাকে কোলাটারাল দিতে হয়। হুম ওরা যেটা করেছে, যে ইন্ডাস্ট্রিয়াল অনেক পার্ক করেছে। ওরা কি করেছে, যে তুমি যদি জুয়েলারি এক্সপোর্ট করো, তোমাকে ট্যাক্স ভরতে হবে না, বরঞ্চ তোমাকে আমি ইনসেন্টিভ দেবো, তুমি ওকে ইনসেন্টিভ দিচ্ছে। তো এসব করার জন্যে ওরা কি করছে, যে জুয়েলারি বিক্রি করে ওরা লাভ করার চেষ্টা করছে না, গভর্নমেন্টের ইনসেন্টিভেতে ওরা প্রফিট করে নিচ্ছে, জুয়েলারিটা কস্ট টু কস্ট বিক্রি করে দিচ্ছে ফরেন মার্কেটে, মানে তখন আমরা ওখানে পিছিয়ে আমরা যাচ্ছি। পিছিয়ে যাচ্ছি। যেহেতু আমাদেরকে ইন্টারেস্ট দিয়ে লোন নিতে হচ্ছে, আমাদের কোলাটারাল দিতে হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। আজকের দিনে কোলাটারাল দেওয়ার সবার ক্ষমতা নেই। আচ্ছা আলমদা, এখানে একটা কথা বলো, সেটা হচ্ছে যে মোটামুটি কোন সময় থেকে আমরা এক্সপোর্টে চায়নার টক্করটা পাচ্ছি? আমরা লাস্ট 10 বছরে, এর আগে কিন্তু আমরা রাজত্ব করতাম এক্সপোর্টেতে। এখনও আমরা যদি এক্সপোর্টের উপরে, যদি আমার ম্যানুফ্যাকচারার একটু গুরুত্ব দেয়, আর গভর্নমেন্ট যদি ঠিকঠাক পলিসি বানিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা চায়নাকে টপকাতে পারবো। চায়না আমাদের কাছে ধারে কাছেই নেই। মানে আমরা যে সস্তায় জুয়েলারি বানাতে পারি, এতে কোনো কোশ্চেন মার্ক নেই, আর আমরা যত সুন্দর জুয়েলারি বানাতে পারি, এতেও কোনো কোশ্চেন মার্ক আর নেই। এক্সপোর্ট মানেই আমার ফিসকাল ডেফিসিট কম হবে, সেটা আমার দেশের ইকোনমির জন্য সুবিধা। ইয়েস, এতে সবচেয়ে বড় উপকার হবে দেশের। হুম। যতটা জুয়েলারি ইন্ডাস্ট্রির উপকার হবে, ততটাই গভর্নমেন্টের উপকার হবে, কারণ এতে ফরেন কারেন্সি, ফরেন রিজার্ভ বাড়বে। কোন কোন দিকগুলোতে ধরো গভর্নমেন্ট এই মুহূর্তে, সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করলে তোমার জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মনে হচ্ছে যে আমরা চায়নাকে টক্কর দিতে পারবো? দেখো আমার মনে হয়, যেটা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে, যেমন প্লেন গোল্ড জুয়েলারি যারা ম্যানুফ্যাকচারার আছে, তারা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জুয়েলারি বানায়, প্লেন গোল্ড জুয়েলারি, এবং হাই কোয়ালিটি জুয়েলারি বানায়, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমাদের কি হয়, আমাদের দেশেতে লো স্ট্যান্ডার্ড জুয়েলারিও চলে যায়, বাট যখন আমি এক্সপোর্ট করতে যাব, তখন একটু হাই High standard, কোয়ালিটি, হ্যাঁ, হাই একদম। স্ট্যান্ডার্ড জুয়েলারি বানাতে হবে। তো সেটা আমাদেরকে, এই ইনিশিয়েটিভটা আমাদের ম্যানুফ্যাকচারদেরকে নিতে হবে। হুম এছাড়া আমার মনে হয়, যে আমাদের যারা
ম্যানুফ্যাকচারার আছে তারা যদি একটু ফোকাস করে গোল্ড জুয়েলারি বাদে সিলভার জুয়েলারির কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা যে ডোমেস্টিক মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড বেড়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে। হুম তো আমরা যদি গোল্ড জুয়েলারি থেকে একটু সাইডে দেখি যে আমরা সিলভার জুয়েলারি তো একটা ডিভিশন করব, তাহলে আমরা করতে পারি। তাহলে আমাদের কি হলো, কিছুটা ম্যান পাওয়ারকে আমরা ওখানে কাজে লাগালাম। এর জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, সে যে যার মতন করে ইনিশিয়েটিভ নিতেই পারে। এছাড়া আর্টিফিশিয়াল জুয়েলারি কিংবা যেটাকে আমরা ফ্যাশন জুয়েলারি বলি, যে কিংবা সিটি গোল্ড যেটা বলা হয়, এই জুয়েলারিকেও যদি আমরা ইনিশিয়েটিভ নিই, এর ইন্ডিয়ান মার্কেটেও অনেক বড় ডিমান্ড আছে এবং ডিমান্ড বাড়ছে দিনকে দিন, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে। এটার উপরে আমরা অনেক স্টেপ নিতে পারি। এছাড়া ল্যাব গ্রো ডায়মন্ডেরও ডোমেস্টিক মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে, আগামী দিনে ডিমান্ড বাড়বে এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও ডিমান্ড বাড়বে, অনেক ডিমান্ড হবে আগামী দিনে। হুম। এটার উপরে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আগামী দিনে জুয়েলারি একটা কারিগরকেও অন্য ইন্ডাস্ট্রিতে যেতে হবে না, বরঞ্চ এই ইন্ডাস্ট্রিতে আরও নতুন জব ক্রিয়েশন হবে। তোমাদের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির যে ভূমিকাটা বা যে ধরনের কাজ সেটা সম্পর্কে তুমি একটু বলো, তারপর আমি এই যে শ্রমিক, এই যে সমস্যা, সেইগুলোতে আরেকবার আসছি। তো আমার নাম এস আলম। আমি পশ্চিম মেদিনীপুর দাসপুর থানায় গোপালপুর বলে একটা ছোট্ট গ্রাম আছে, এখানে আমার জন্ম। বাবা আমার মিল মজদুর ছিল। ছোটোবেলায় বম্বে চলে গিয়েছিলাম সোনার কাজ শিখতে। বম্বেতে ছিলাম প্রায় 10 বছর। ওখান থেকে 1997 আমি চেন্নাই চলে আসি। চেন্নাই 1999 আমি জুয়েলারি ইন্ডাস্ট্রির ব্যবসা শুরু করি। হুম, আজকে ভারতবর্ষে প্রায় 33টা শহরে আমার ব্যবসা আছে। আমার কাছে প্রায় 1500 থেকে 2000 লোক ডাইরেক্ট ইনডাইরেক্টলি কাজ করছে, এবং আমার কোম্পানি যে অ্যাক্টিভিটিগুলো করছে তার মধ্যে একটা হলো গোল্ড জুয়েলারি অ্যান্ড চেনের আমরা লিডিং ম্যানুফ্যাকচারার, তার সঙ্গে হলমার্কিংয়ের আমরা লিডিং, ওল্ড গোল্ড রিফাইনারিতে আমরা লিডিং, গোল্ড টেস্টিংয়ে আমরা লিডিং। আমার কোম্পানির অনেকগুলো ব্র্যান্ড আছে, অরম চেন, প্রিন্স হলমার্কিং, নাকোডা হলমার্কিং, ইয়ন টঞ্চ, নাকোডা টঞ্চ। এছাড়া আরও অনেক কিছু আমরা করি জুয়েলারি ইন্ডাস্ট্রিতে। 5টা কোম্পানি এই সময় চালাচ্ছি। 0 থেকে শুরু করেছি, কোনো সাপোর্ট ছিল না, করতে করতে আজকে এই জায়গায় এসে গেছি। ওকে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই যে গোল্ডগুলো আসে, এই গোল্ডগুলোর আসার পর কি কি প্রসিডিওর হয়, যে মানে এই যখন সোনা বা গহনার দোকানে যায় তার আগে কি কি প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়? দেখো, আমরা যখন গোল্ডগুলোকে ইম্পোর্ট করি, গোল্ড দুভাবে ইম্পোর্ট হয় ইন্ডিয়াতে। হুম একটা বুলিয়ন ফরম্যাটে, যেটা ব্যাঙ্কিংয়ে এবং নমিনেট এজেন্সি আছে তারা ইম্পোর্ট করে করে তারপরে তারা মার্কেটে মানে জুয়েলারি বিজনেসম্যানকে সেল করে। মানে এটা ব্যাংকস যারা আছে তারা করে। হ্যাঁ, ব্যাংক আছে, ব্যাংক ইম্পোর্ট করে, এবং কিছু কোম্পানি আছে যাদেরকে লাইসেন্স দেওয়া আছে ইম্পোর্ট করার জন্য, তারা ইম্পোর্ট করে হুম বিদেশ থেকে। এবং কিছু কোম্পানিকে এরকম লাইসেন্স দেওয়া আছে যে যারা ইন্ডিয়াতে রিফাইনারি করে রেখেছে, তারা কি করে বাইরে থেকে মাইনিং গোল্ডকে, যেটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে ডোরে বলি, সেই গোল্ডটাকে তারা ইম্পোর্ট করে করে এই দেশেতে রিফাইনারি করে, করার পরে তারা জুয়েলারি বিজনেসম্যানকে বিক্রি আচ্ছা। করে। মানে আমাদের এখানেও রিফাইনারি আছে, হ্যাঁ, অনেক রিফাইনারি আছে আমাদের মানে দেশে। অনেকে রিফাইন গোল্ড নিয়ে আসে আর অনেকে ওই নন রিফাইনারি গোল্ড মানে নিয়ে এসে কাঁচা এখানে- হ্যাঁ, যেগুলো খনিজ সম্পদ হিসেবে নিয়ে আসে। হ্যাঁ, ওকে। হ্যাঁ। এবার দেন এই যে পুরো সেক্টরটা রয়েছে, ধরো রিফাইনারি বলো বা বাকি যেগুলো বলো, এখানে মোটামুটি কত শ্রমিক অ্যাপ্রক্সিমেটলি মানুষ এখানে যুক্ত? দেখো, পুরো জুয়েলারি ইন্ডাস্ট্রিতে প্রায় আজকের দিনে ডাইরেক্ট যারা ইনভলভ আছে, যারা কাজ করছে, প্রায় 1 কোটি, এবং তাদের সঙ্গে ইনডাইরেক্টলি যারা আছে তা হুম। প্রায় 3 থেকে 3 কোটি। তো আনুমানিক আমরা যদি ধরি, হুম 4 কোটি লোক জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট কানেক্টেড। তার মধ্যে শকিং জিনিস হচ্ছে যে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, যেই ইন্ডাস্ট্রি থেকে আমি বিলং করি, তাতে প্রায় 75 লাখ আর্টিজেন কিংবা ম্যানুফ্যাকচারার আছে। এই 75 লাখের মধ্যে প্রায় 40 থেকে 50 লক্ষ বাঙালি স্বর্ণশিল্পী আছে। ওকে, অর্থাৎ বাঙালিরা বেশি এই ধরনের ফিল্ডে কাজ করে। দেখুন, পুরো জুয়েলারি ম্যানুফ্যাকচারিংটাই বাঙালি আর্টিজেন ডিপেন্ডেন্ট,
কারণ বাঙালিরা খুব ভালো কারিগরি জানে, তারা খুব ভালো আর্টিজান, তারা ভালো জুয়েলারি মেকিং করতে পারে। হুম এবং ভারতবর্ষে যেখানেই যাবে কিংবা বিদেশেও যেখানে যাবে সেখানে বাঙালি আর্টিজানকে তুমি পাবে। তো তাই 40 থেকে 50 লক্ষ বাঙালি আর্টিজান আছে, এবং এই 40-50 লক্ষর পিছনে যদি আমরা ধরি প্রায় 1 থেকে 1.5 কোটি তাদের পরিবার আছে। তো বাংলার প্রায় 1.5 থেকে 2 কোটি লোক জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্টলি কানেক্টেড আছে। হুম এবং পশ্চিমবঙ্গের প্রায় 10টা ডিস্ট্রিক্ট জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, এবং তাদের ইকোনমিতে বড় ভূমিকা পালন করে এই জুয়েলারি ইন্ডাস্ট্রি। যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, এই সব ডিস্ট্রিক্টগুলো যে আছে হুম। এগুলোর রুরাল এরিয়া যদি যাও তুমি দেখবে ম্যাক্সিমাম এদের রুরাল ইকোনমিটা পুরো ডিপেন্ড করছে এই জুয়েলারি আর্টিস্টদের উপরে, অনেকটা ডিপেন্ড করে। এবং পশ্চিমবঙ্গের ইকোনমিতেও এই জুয়েলারি ইন্ডাস্ট্রি একটা বড় ভূমিকা পালন করে। হুম এবং আমি তোমাকে একটা শকিং ফ্যাক্ট বলবো, হুম হুম যে এই যে 2026-এ ইলেকশন হলো, এতে বাঙালি স্বর্ণশিল্পীদের একটা বড় ভূমিকা ছিল এই কেন? সরকারকে আনাতে। এবং এই যে এত ভোট হলো পশ্চিমবঙ্গে, এই ভোটের পিছনে কিন্তু স্বর্ণশিল্পীর একটা বড় অবদান ছিল। কারণ এই যারা পরিযায়ী যারা আছে তার মধ্যে যারা স্বর্ণশিল্পীরা আছে তারা চাইছিল যে তারা ভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে ফিরবে, এই রাজ্যের পরিবেশ তারা পাল্টাতে চাইছিল, এই রাজ্যে তারা কাজ চাইছিল। তার জন্যেই তারা বিজেপিকে দলে দলে এসে ভোট দিয়েছে। সেই জন্যে বিজেপি গভর্নমেন্ট এত ভালো মেজরিটি নিয়ে এসেছে। কিন্তু শকিং ব্যাপার হলো যে তারা এখন নিজেদেরকে ঠোকা মেহসুস করছে। তারা মনে করছে যে তারা ঠকে গেছে। তারা তো অনেকেই বুঝতে পারছে না যে সিচুয়েশনটা কেন এরকম হলো। যেহেতু তারা ইন্টারন্যাশনাল খবর সবাই রাখেন না। তারা মনে করছে যে আমরা বিজেপি গভর্নমেন্টকে আনলাম, আর বিজেপি গভর্নমেন্টই আমাদের কাজে শেষ করে দিল, হুম তাদের জন্য আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এটা আমি আজকে আপনার মাধ্যমে ডিকোড করতে চাই যে আমাদের ইকোনমিক কন্ডিশনের জন্য হয়তো বিজেপি গভর্নমেন্টকে এই স্টেপটা নিতে হয়েছে। তবে হ্যাঁ, আমি আজকে যেহেতু আপনার মাধ্যমে বসেছি, আমি কিছু রাস্তা দিয়ে যাব যাতে কিছু রাস্তা বেরোয়। আমি আমি আমি- আমি এই রাস্তাগুলোতেও আসবো। তার আগে একটা জিনিস আমাকে বলো, যে এই যে মানে 42-43 লাখ মানুষ, মানে 40-45 লাখ মানুষ তুমি যেটা বলছিলে, এই মানুষগুলো যদি বাংলা থেকেই হয়, তাহলে তোমাদের মতো যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের কোম্পানিগুলো ধরো চেন্নাই বা মুম্বাই বেস্ট করতে হলো কেন, কেন বাংলাতে হয়নি? লাস্ট 50 বছরে বাংলাতে বিজনেসের তো পরিবেশই নেই। এখানে বাংলা ইন্ডাস্ট্রি বিজনেস বন্ধ করার পরিবেশ ছিল। আমি নিজেও তার শিকার। আমিও চেয়েছিলাম বাংলাতে কিছু বড় কিছু করব, কিন্তু করতে পারিনি। অনেক লস হয়েছে আমার করতে যেয়ে। ওকে, যে কারণে বাংলার ছেলেকেই বাইরে গিয়ে ইন্ডাস্ট্রি করতে হয়েছে, হ্যাঁ, বা আমরা ইনফ্যাক্ট বাংলার ছেলেদেরকে যারা কাজ করছে, ছেড়ে দাও যে তোমাদের মতো মানুষজন সংখ্যায় কম আছে, যারা কাজ করছে লক্ষ লক্ষ মানুষ, তাদেরকেও তো বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে। ইয়েস, আজকে যদি আমরা দেখি হুম প্রায় 4টে ইন্ডাস্ট্রিতে ভরে লোক বাংলার আছে। হুম জুয়েলারি ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রিতে, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, হোটেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, অ্যান্ড রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। এই 5টা ইন্ডাস্ট্রিতে ভিন্ন রাজ্যে প্রত্যেক 4টে লোকের মধ্যে 1টা কি 2টো লোক বাঙালি পাবে। হুম। আজকে প্রায় 1,25,00,000 থেকে 1.5 কোটি পরিযায়ী আছে যারা ভিন্ন রাজ্যে যে কাজ করছে এই 5টা ইন্ডাস্ট্রি, এবং আদার ইন্ডাস্ট্রিও আছে। তাহলে তুমি এবার আমাকে বলো, যে এই যে মানুষগুলো যারা চেয়েছিল যে বাংলায় ফিরে আসতে, বা তোমরাও যারা চাও যে বাংলা ইন্ডাস্ট্রি করতে, কিন্তু ডিউ টু সাম রিজন, এই যুদ্ধ বা ইত্যাদির জন্য আজকে এই পুরো চেনটা ডিসরাপ্ট হয়েছে, এইটার সলিউশন কি হতে পারে? সলিউশন দেখুন, আমার মনে হয় যে জুয়েলারি ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে যাবে না, ডেফিনেটলি। আর অন্য ইন্ডাস্ট্রিও শেষ হয়ে যাবে। সম্ভবত প্রধানমন্ত্রী সেটাও বলেনি, উনি বলেছেন তাৎক্ষণিক। হ্যাঁ, বা তো আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ তৈরি করে, কিছু পলিসি ভালো বানায় এবং কিছু ভালো স্টেপ নেয়, তাহলে পশ্চিমবঙ্গর আগামী 10 বছর গোল্ডেন পিরিয়ড। ওকে,
একটু আমাকে এটা বলো, কি কি হিসাবে তোমরা এটা মনে করছো? আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গ যে লোকেশন ওয়াইজ, স্ট্র্যাটেজিক লোকেশন ওয়াইজ ইজ এ বেস্ট লোকেশন। যদি তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্রের চেয়ে বেটার লোকেশন হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখান থেকে 5টা কান্ট্রির কানেকশন এবং অনেক দেশের যাতায়াতের জন্যে অনেক ইজি। আমাদের এখানে সমুদ্র থেকে, জঙ্গল থেকে, মিনারেলস থেকে রোড কানেক্টিভিটি পাচ্ছি আমরা সাউথ ইস্ট মানে অব্দি, এত মানে সাউথ ইস্ট লোকেশন এশিয়া। জবরদস্ত লোকেশন। হুম, এবং বাংলার যে ট্যালেন্ট, স্কিল, এটা কিন্তু অন্য রাজ্যের তুলনায় অনেক বেটার স্কিল এবং অনেক সস্তায় এখানে যে স্কিলটা পাওয়া যায়, সেই স্কিলটা আমরা বাংলাতে একটা মানুষকে কাজ করাতে গেলে যেটা 10,000-15,000 টাকা দিয়ে কাজ করাতে পারবো, সেই কাজটাই যে তামিলনাড়ুতে কিংবা গুজরাটে করতে হয় তার ডবল ট্রিপল পেমেন্ট করতে হয়। ওকে। তো তার মানে বাংলাতে সব ইন্ডাস্ট্রি আসতে চায়, এখানে এসে তারা ম্যানুফ্যাকচারিং তৈরি করতে চায় কিংবা আদার্স ইন্ডাস্ট্রি লাগাতে হুম, চায়, হুম। কিন্তু সে পরিবেশ আর পলিসির জন্যে তারা আসতে পারে না। সাফার করছিল। এবারে যদি নতুন সরকার যদি করে তাহলে কিন্তু বাংলার গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। একটা আমি তো আমরা নতুন দেখি, সিএম এর সাথে কথা হয়েছে সিএম হওয়ার পর? হ্যাঁ, কথা হয়েছে এবং উনি খুব শুভেন্দু আশাবাদী। বাবু কি কতটা ইন্টারেস্টেড উনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে? দেখুন, ওনার স্বপ্নই এটা যে বাংলাকে তার গৌরব আবার ফিরিয়ে দেবে। কারণ আমরা জানি যে আজ থেকে 50 বছর আগে বাংলা ভারতের জিডিপিতে 27% কন্ট্রিবিউট করতো এবং বাংলার ছেলেদেরকে বাইরে যেতে তো হতোই না তখন, হুম, বরঞ্চ পুরো ভারতবর্ষ থেকে লোক আসতো বাংলাতে কাজ করতে। আজকে সিপিএম গভর্নমেন্ট 34 বছর শেষ করে দিয়েছিল খানিকটা, আর যেটুকু বেঁচে ছিল টিএমসি গভর্নমেন্ট একবারে কোমাতে পাঠিয়ে দিয়েছে। এবারে শুভেন্দুদাকে এই কোমা থেকে আবার রাজ্যটাকে ঠিক জায়গায় আনতে একটু তো টাইম লাগবে, হুম, ডেফিনেটলি। রাতারাতি হবে না। এবার এবার আমি এই জায়গাটা আসছি যে আরো একবার ওই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য যে যে এই যে প্রধানমন্ত্রীর অ্যানাউন্সমেন্টের পর সোনার বিক্রিতে কি অ্যাকচুয়ালি কিছু এফেক্ট হয়েছে? হ্যাঁ, প্রথম দুদিন একটু প্যানিক বাইং ছিল, লোক মনে করছিল যে কি হবে কি হবে, সোনা আর কিনতে পাবো কি না। সেজন্য যাদের কেনার একটু পরেও ইচ্ছে ছিল তারা ইমিডিয়েট কিনে নিয়েছে। তো দুদিন খুব ভালো কেনা বেচা হয়েছিল। হুম, তারপর থেকে লোক সিচুয়েশন বুঝতে পেরেছে এবং প্রধানমন্ত্রীর অ্যাপিলটাকে লোক খুব পজিটিভলি নিয়ে হুম। সোনা কেনা বেচা অনেকটা স্টপ হয়ে গেছে। আজকের দিনে যদি আমরা দেখি প্রায় 75% ব্যবসা আউট হয়ে গেছে জুয়েলারি একটা ইন্ডাস্ট্রিতে। অ্যানাউন্সমেন্টে। এই একটা অ্যানাউন্সমেন্ট, এখনও তো স্রেফ 3টে অ্যানাউন্সমেন্ট করেছে আর 3টে স্টেপ নিয়েছে। একটা স্টেপ গোল্ডের ডিউটি বাড়িয়েছে, যেটা 6% ছিল সেটাকে 15% করে দেওয়া হয়েছে। আর গোল্ডের এক্সপোর্টের জন্য যে আমরা ফ্রি ডিউটিতে গোল্ড আনাতাম তাতে কিছু রেস্ট্রিকশন করা হয়েছে, সিলভারেতে কিছু, ইম্পোর্টেতে কিছু রেস্ট্রিকশন করা হয়েছে, তাতে এত বড় ইম্প্যাক্ট এসে গেছে। হুম। এবার এই লুপটা থেকে বেরোনোর সলিউশন কি হতে পারে? কারণ এত মানুষের জীবিকাও তো রয়েছে। খুব সুন্দর কোশ্চেন করেছেন অরিজিৎদা। এটার জন্যেই আজকে আমি আপনার কাছে এসেছি যে এখান থেকে আমরা বেরাবো কী করে। হুম, তো আমার সাজেশন হচ্ছে কিছু গভর্নমেন্টকে কিছু সাজেশন দেবো, হুম, আম পাবলিককে কিছু সাজেশন দেবো এবং জুয়েলারি বিজনেসের যারা আছে হুম। তাদেরকে কিছু সাজেশন দেবো। আর তারা নিশ্চয়ই কিছু না কিছু আরও ভাববে। আমার মনে হয় সবাই আমরা যদি একসঙ্গে ভাবি, রাস্তা বেরিয়ে যাবে। হুম, তো প্রথম আমার সাজেশন হচ্ছে জুয়েলারি ইন্ডাস্ট্রিকে এই অবস্থা থেকে, কঠিন অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্যে আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের দেশে কত সোনা আছে। তো আপনি হয়তো শকিং হবেন যে ভারতবর্ষে আজকের দিনে প্রায় 35,000 থেকে 40,000 টন সোনা আছে। পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি আগে কোথাও যদি সোনা থাকে সেটা ভারতে আছে। আচ্ছা। মানে অন্যান্য দেশ মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির থেকেও বেশি? সবচেয়ে বেশি পুরো পৃথিবীর আজকের দিনে যত দেশ আছে সবচেয়ে বেশি কোথাও যদি সোনা, গোল্ড স্টোরেজ থাকে সেটা হচ্ছে ভারতে, প্রায় 35,000 থেকে 40,000 টন। বাট হ্যাঁ, এখানে এই যে এত বড় মাত্রায় সোনা আছে সেটা কিন্তু পাবলিকের কাছে আছে, গভর্নমেন্টের কাছে খুব কম আছে, 880 টন মাত্র।
ওকে, বাকিটা এই গহনার হিসাবে মানুষের কাছে লোকেদের রয়েছে, ঘরে ঘরে আছে। ঘরে ঘরে ঘর- আছে। তো এর মধ্যে কিভাবে আছে একটু বলবো তার ব্রেকআপ। 22,500 থেকে প্রায় 25,000 টন হচ্ছে লোকের কাছে জুয়েলারি আছে ঘরেতে, ইউজেবল জুয়েলারি। বাট 5 থেকে 7,500 টন এরকম জুয়েলারি আছে যেগুলো ইয়া তো ড্যামেজ জুয়েলারি, ইয়া তো ওটা ইউজ করার মতন জুয়েলারি নেই। এটা প্রায় 5 থেকে 7,500 টন লোকের ঘরে কিংবা কত লকারে কিংবা তিজুরিতে পড়ে আছে। ওকে, এছাড়া ভারতে ইনভেস্টমেন্ট ফরম্যাটে বুলিয়ন অ্যান্ড কয়েন গোল্ডের প্রায় 5 থেকে 6,000 টন আছে। মানে সোনার বিস্কুট বা হ্যাঁ, ইত্যাদি, হ্যাঁ, যেগুলো মানুষ লকার টকারে রেখে দেয়। ইয়েস, ইনভেস্টমেন্ট করে। এছাড়া টাস্ট অ্যান্ড টেম্পেলে প্রায় 3 থেকে 5,000 টন সোনা আছে। তো আনুমানিক যদি দেখা যায় প্রায় 15,000 টন সোনা ভারতবর্ষে এরকম আছে যেটা আমরা ভারতবর্ষের জুয়েলারি বিজনেসে সার্কুলেশনে আমরা আনতে পারি। অর্থাৎ একটা অংশের সোনা যেটা কার্যত ব্যবহার হচ্ছে না, সেটাকে যদি সার্কুলেশনে আনা যায়, হ্যাঁ। রাইট। এবার এটা কিভাবে আনবে? ইয়েস, এটাকে আনতে গেলে দুজনের স্টেপ নেওয়া দরকার। একটা প্রথম গভর্নমেন্টের কিছু স্টেপ, তারপরে পাবলিককে এটা ইনিশিয়েটিভ নিতে হবে। হুম। তো প্রথমে আমি গভর্নমেন্টকে কি স্টেপ নেওয়া দরকার হুম, সেটা আমি বলি। প্রথমে তো গভর্নমেন্টের যেটা স্টেপ নেওয়া দরকার সেটা হলো ভিডিএস স্কিম গভর্নমেন্টকে অ্যানাউন্সমেন্ট করা দরকার। যেমন আমরা আগে দেখতাম যে লোকের কাছে ব্ল্যাক মানি আছে, কাঁচা টাকা আছে, ডিক্লেয়ার করার জন্য একটা ওয়ান টাইম একটা ফাইন। হুম, বলতো যে এইটা ডিক্লেয়ার করে এত ট্যাক্স ভরে দাও। হুম, তো এটাকে বলা হয় ভলেন্টারি ডিসক্লোজ স্কিম। ওকে, ভিডিএস। ভিডিএস স্কিম যদি গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করে তাহলে যাদের কাছে আনঅ্যাকাউন্টেড গোল্ড আছে তারা কিন্তু ডিক্লেয়ার করতে চাইবে, না হলে ভয় থেকেও ডিক্লেয়ার করবে না। এছাড়া আমাদের ভারত সরকার একটা গোল্ড মনিটরি স্কিম এনেছিল অনেক দিন আগে, কিন্তু তাতে ইন্টারেস্ট কমের জন্যে এবং পলিসিটা ঠিক মতন ইমপ্লিমেন্ট না করার জন্যে সেই স্কিমটা ফেল হয়ে গেছিল। আমার মনে হয় আবার যদি গভর্নমেন্ট গোল্ড মনিটরি স্কিমটাকে ইন্টারেস্ট বাড়িয়ে, এবং এই স্কিমটা কিরকম ছিল একটু বোঝাও। এই স্কিমটা এরকম ছিল, ধরে নিন আপনার কাছে 1,00,000 টাকা আছে, আপনি ব্যাংকে যদি 2% ইন্টারেস্ট দেয়, আপনি ব্যাংকে যে টাকা রাখবেন, কিন্তু না, আপনাকে যদি 6-7% দেয়, তখন রাখবো। ইয়েস। তো এতে কি ছিল, ইন্টারেস্টটা কম ছিল এবং এতে ঠিকভাবে প্রমোট করা হয়নি। এবং এখানে কি ছিল যে গোল্ড মনিটরি স্কিমেতে গোল্ড ডিপোজিট করার জন্য গভর্নমেন্ট খালি স্কোপ দিয়েছিল ব্যাংককে। যেমন আমরা কি করি, আমরা আমাদের যদি একটা টাকা ইনভেস্টমেন্ট করার থাকে আমরা অনেক টাইমে কী করি, ব্যাংকেও রাখি, আমরা জমি কিনি, আমরা আমরা শেয়ার মার্কেটেও রাখি, আমরা ইন্স্যুরেন্সও রাখি, নানান পথ বাছি। হুম, হুম, এখানে কি ছিল, গোল্ড রাখার জন্য স্রেফ বলেছিল তুমি ব্যাংকে রাখতে পারো। হুম, এবারে আমি বলবো গভর্নমেন্টকে সাজেশন দেবো যে গোল্ড মনিটরি স্কিমকে যদি এটা আবার নতুন করে পলিসিটাকে চেঞ্জ করে একটু ইন্টারেস্ট বাড়িয়ে ব্যাংক সঙ্গে সঙ্গে এনবিএফসিকে এবং জুয়েলারি বিজনেসম্যান যারা আছে বড় বড় তাদেরকেও যদি লাইসেন্স দেওয়া হয় যে তোমরাও গোল্ড ডিপোজিট নিতে পারো, তাহলে বড় অংশের একটা গোল্ড কিন্তু সার্কুলেশনে কিংবা ডিপোজিটে এসে যাবে। ভারত সরকারের যে আরবিআইয়ের যে একটা গোল্ড আছে প্রায় 880 টন, সেটাকে যদি ব্যাংকের মাধ্যমে ভারতে সার্কুলেশনে আনা হয় তাহলে আমাদেরকে আর বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে না আপাতত। আপাতত। হুম, সেটা তো ব্যাংকের মাধ্যমে গেল, গোল্ডকে গোল্ডই রয়ে গেল। এছাড়া যদি ভারত সরকার কিছু জিনিসের উপরে পাবন্দি লাগিয়ে দেয়, যেমন বুলিয়ন অ্যান্ড কয়েন বিক্রিতে এখন পাবন্দি লাগিয়ে দিল যে যে এখন ইনভেস্টমেন্টের জন্য নেওয়া যাবে না। আপনি বুলিয়ন অ্যান্ড কয়েন কিনতে পারবেন না হুম, ইনভেস্টমেন্টের জন্য। এছাড়া হাই পিউরিটি জুয়েলারি যেমন 24 ক্যারেট, 23 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেটের জুয়েলারি বিক্রিতে একটু যদি কমানোর চেষ্টা করা যায় কিংবা বন্ধ করার জন্য করা হয়। এছাড়া লো পিউরিটি জুয়েলারিকে যদি নিয়ম করে ওটাকেই ম্যান্ডেটরি কিংবা প্রমোট করা যায়, তাহলে কিন্তু Right. ভারতের টোটাল রিকোয়ারমেন্ট গোল্ড হচ্ছে প্রায় 1,000 থেকে 1,100 টন। সেটাকে আমরা কমিয়ে টমিয়ে 700-800 টনে আনতে পারবো। এবং তার মধ্যে আজকে অলরেডি প্রায় 250 থেকে 300 টন রিসাইকেলিং গোল্ডের
দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট আমরা পূরণ করছি। পুরোটাই আমরা কিন্তু বিদেশ থেকে ইম্পোর্ট করি না। আমাদের ঘরেলও যে রিসাইকেলিং গোল্ড আছে, জুয়েলারিটাকে বাইব্যাক করে যেটা হয়, সেটা করে আমাদের অনেকটা জরুরত পূরণ হয়। তাহলে আগামী দিনে কী হবে, আমাদেরকে খুব সীমিত মাত্রায় ইম্পোর্ট করতে হবে, বাকি আমাদের দেশের সোনাতেই এখন 5-10 বছর চলে যাবে। আলমদা, আমি একটা একটা করে না কাউন্টার কোশ্চেন করবো তোমাকে, ঠিক আছে? তুমি সেইটা অনুযায়ী বলো। মানে তুমি এমন এমন সলিউশন বললে যেটা সত্যি আমার কাছেও মাথায় ছিল না। আমি ভাবছিলাম যে এইগুলো সলিউশন কি হতে পারে, যে মানে যেহেতু গোল্ড ইম্পোর্ট করতে গিয়ে আমাদের ইনফ্যাক্ট ডলারের ভিত্তিতে আমাদের টাকার দাম যেভাবে পড়ছে, সেটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। প্রথম কথা আমি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে ধরো এই যে তুমি মর্টগেজের কথা বলছিলে, এখন তো বিভিন্ন, আমি কোনো কোম্পানির নাম বলছি না, কিন্তু এই যে গোল্ড লোন বা ইত্যাদি তো বিভিন্ন ধরনের স্কিম মার্কেটে চলে। তাহলে সেগুলো কি এনাফ নয় যে এই যে মর্টগেজ স্কিমটা রয়েছে সেটার বদলে এইগুলোকে একটু বেশি ইউজ করার জন্য? না, দেখো, গোল্ড লোনটা কি হয়, যে আপনি আপনার জুয়েলারি হুম কোনো একটা গোল্ড লোন কোম্পানির কাছে গেলেন কিংবা ব্যাংকে গেলেন, সেখানে জুয়েলারি দিলেন, হুম সেইটা কি হলো, সে রেখে অ্যাজ আর কলাটারাল রেখে আপনাকে লোন দেয়, আর সিকিউরিটি গ্যারান্টি হিসাবে। আবার যখন আপনি টাকা ফেরত দেবেন, তখন আপনার জুয়েলারিটিকে ফেরত দিয়ে হুম দিচ্ছে। হুম এতে কি হচ্ছে, যে আপনার জুয়েলারিটা ইন্ডিয়ান ইকোনমিতে সার্কুলেশনে কিন্তু আসছে না, ওটা শুধু রিজার্ভ পড়ে ওটা থাকছে। রিজার্ভ রয়ে যাচ্ছে। আমি চাইছি আমাদের ভারতের যে 15,000 টন যে সোনাটা কোনো কাজে লাগছে না, সেইটা যদি আমরা সার্কুলেশনে আনতে পারি, গভর্নমেন্ট পলিসি করে সেটাকে সার্কুলেশনে আনুক। আলমদা, এবার আমি একটা প্রশ্নে আসছি, যেখানে যে সলিউশনগুলো বললে সেগুলো ডেফিনেটলি আমার সত্যি কথা বলতে নিজেরও মাথায় আসেনি। তোমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা নিজে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তোমরা জানবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি কাস্টমার পয়েন্ট অফ ভিউতে বলছি, যে ধরো সরকার বলল যে 24 ক্যারেট বা এই ধরনের সোনা এখন কম বিক্রি হোক বা ব্যান লাগালো। যে কাস্টমারের অভ্যাস হয়ে গেছিল হলমার্ক দেখে কেনার, বা যে কাস্টমারের হ্যাবিট হয়ে গেছিল যে একদম খাঁটি সোনার গয়না কিনছি, এই যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর ব্র্যান্ডিং চলতো যে খাঁটি সোনার গয়না ইত্যাদি ইত্যাদি, সেইখান থেকে খাদযুক্ত সোনা, সেখানেও তো কাস্টমার এফেক্টেড হবে। কাস্টমার তো এটাও ভাববে যে এখন 24 ক্যারেট পাওয়া যাচ্ছে না, এখন আমি নেবো না, পরে নেবো। তাহলে গভর্নমেন্ট যদি পলিসি আনেও, তখনও তো তোমাদের সেই যে সেলস রয়েছে সেখানে এফেক্টেড হতে পারে। না, এতে কোনো জুয়েলার্স ম্যানুফ্যাকচারের কোনো লস হবে না, কারণ আমরা 14 ক্যারেটের জুয়েলারি বিক্রি করি আর 22 ক্যারেটের জুয়েলারি বিক্রি করি, আমাদের মেকিং চার্জ কিংবা বেস্টেজ একই থাকবে। তুমি একটা জিনিস আমাকে বোঝাতে পারবে, এই যে এই স্ট্যাটটা কি অ্যাভেলেবেল আছে, যে কত পার্সেন্ট কাস্টমার 24 ক্যারেট বা 22 ক্যারেট কিনতে চায়, আর কত পার্সেন্ট কাস্টমার এই 14 ক্যারেট বা দেখো, এগুলো কেনে? ভারতের লোকের মেন্টালিটি কি, এরা একটু ভালো পিওরিটির সোনা কিনতে চায়। হুম তো এখানে স্টেট বাই স্টেট, যেমন আমরা ইস্টার্ন জোনে যদি দেখি, হুম এখানে 80% হচ্ছে আমাদের ভালো 22 ক্যারেটের সোনা বেশি কিনতে চায়, 20% হচ্ছে এখানে 18 ক্যারেটের জুয়েলারি কিনে। হুম হুম আবার আমরা যদি নর্থে যাই, যেমন ইউপি, বিহার, এখানে আবার কি হয়, 18 ক্যারেট 14 ক্যারেটের জুয়েলারি বেশি বিক্রি হয়। হুম আবার যদি সাউথে যাই, সেখানে কি হয়, ম্যাক্সিমামটাই 22 ক্যারেটের বিক্রি হয়। হুম ভারত সরকার এই জন্যে কী করেছে, টোটাল 7 রকমের সোনা বিক্রির উপরে একটা দিশা নির্দেশ দিয়েছে। হলমার্কিং 7 রকমের হলমার্কিং হয়, যেখানে 24 ক্যারেট, 23 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট, 14 ক্যারেট, 9 ক্যারেট। হুম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কিন্তু এইটাই। হুম তার মানে হলমার্কিং মানে আপনি সবগুলোই কিন্তু হলমার্কিং। হ্যাঁ 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 হ্যাঁ, পিওরিটির মার্কিং সবাতে। কিন্তু আমি বলছি যে কাস্টমারটা 22 ক্যারেটের কাস্টমার, সেই কাস্টমারটা যদি 22 বা 24 ক্যারেট ব্যান হয়ে যায়, সে কি আদৌ 18 ক্যারেটের দিকে শিফট করবে, নাকি তখনও আদতে সেলসে এফেক্টই হয়ে যাবে? মানে তখন সেই কাস্টমার ভাববে যে আমি ওয়েট করে যাই, পরে কিনবো। না, আমি বলবো যে যার দরকার আছে সোনা, ধরলো কারো বিয়ে, কাউকে গিফট করবে, তার দরকার, বলছে তার তো লাভ, যে সে 100 গ্রাম যদি 22 ক্যারেটের সোনা কিনতে যেত, তাতে যে টাকাটা পড়তো সেইটাই 18 ক্যারেটে গেলে অনেক কম টাকা পড়বে। হুম আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু 18 ক্যারেট 14 ক্যারেটেরই বেশি গোল্ড বিক্রি হয়। আচ্ছা ভারতের লোকের মেন্টালিটি কোথাও না কোথাও আছে যে বেশি ভালো পিউরিটি মানে ভালো জুয়েলারি, অ্যাকচুয়ালি সেটা নয় কিন্তু। আচ্ছা, এইটা তো আমি আসতাম। আচ্ছা, এইটা আমাকে একটু বোঝাও তো, এই যে 18 ক্যারেটের গোল্ড, 22 ক্যারেটের গোল্ড যারা সোনা কিনতে যাচ্ছেন,
তাদেরও এটা জানা প্রয়োজন যে এর এই যে পিওরিটির তো একটা ডিফারেন্স হয়, কিন্তু এই যে গহনার যে কোয়ালিটি বা এগুলোতে কি কি ফারাক পড়ে? কারণ তোমরা তো ম্যানুফ্যাকচার, তোমরা তো সব থেকে বেশি Yes. জানো। দেখো, যে পিওর গোল্ড যেটা আছে সেটাকে বলা হয় 24 ক্যারেট গোল্ড। এবারে এই 24 ক্যারেট গোল্ড দিয়ে কি কি পাওয়া যায়? 24 ক্যারেটে গোল্ডের বুলিয়েন পাওয়া যায়, বুলিয়েন আর কয়েন, বুলিয়ান মানে? যেটা হচ্ছে বিস্কিট, গোল্ড বিস্কিট বলে, গোল্ড বিস্কিট। গোল্ড বিস্কিট কিংবা গোল্ড কয়েন। হুম। এবারে এই 24 ক্যারেটের বিস্কিট সোনার মধ্যে কি করতে হয়, তামা, রূপো এবং আদার্স কিছু মেটেল মিলিয়ে মিক্স করে এটা আমাদেরকে 18 ক্যারেট যদি আমরা জুয়েলারি বানাতে চাই তাহলে 18 ক্যারেট বানাই, 24 যদি 22 যদি বানাতে হয় 22 বানাই, 23 বানাতে হয় 23 বানাই, অ্যাজ ফর কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা জুয়েলারি বানাই। হুম। কিন্তু এতে জুয়েলারি ডিজাইনে কোয়ালিটিতে কোনো ফারাক পড়ে না। ওকে, অর্থাৎ কোয়ালিটি ঠিক থাকে। Yeah. লংজিভিটি? লংজিভিটি বরঞ্চ যত লো পিউরিটির জুয়েলারি হবে তত লংজিভিটি ভালো হবে, কেন? কারণ ওতে স্ট্রেংথ বেশি থাকে। ওকে। গোল্ডটা তো এমনি নরম ধাতু, যত আচ্ছা। পিওর হবে তাতে স্ট্রেংথ কমে যায়। আমরা উল্টো ভাবতাম মার্কেটিং দেখে বা ইত্যাদি দেখে যে যত বেশি ক্যারেট হবে তত বেশি স্টেবল হবে। না, এটা নয়, এটা Okay. নয় কিন্তু। আচ্ছা, এইবার আমি সেকেন্ড আর একটা পয়েন্টে আসছি, যেটা তুমি বলছিলে যে এই যে গোল্ড কয়েন বা বিস্কিট এগুলো বন্ধ করে দেওয়ার। এখানে একটা সমস্যা আছে, আমি তোমায় বলছি যে ধরো বহু মানুষ তো যারা গোল্ড কয়েন হোক বা বিস্কিট হোক যেগুলো যারা কিনতো, তারাও তো ইনভেস্টমেন্ট পারপাসেই কিনতো, এবং যারা মোটামুটি ইনভেস্টমেন্ট পারপাসে কেনে তারা তো একটা বড় অংশের গোল্ড কেনে। হুম। যদি সেই সেকশনটা গোল্ড থেকে বিমুখ হয়ে যায়, যেখানে সোভরিন গোল্ড বন্ড বন্ধ হয়ে গেছে, তাহলে তো গোল্ডের ওপর যে ইনভেস্টমেন্ট, গোল্ডের ওপর যে অ্যাট্রাকশন, সেটাও তো কমবে। তাহলে সেটাও তো লং টার্মে গিয়ে তোমাদের ইন্ডাস্ট্রির ওপরে এফেক্ট ফেলতে পারে। না, জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কেউ যদি বুলিয়েন কিংবা কয়েন কিনে হুম। তার জন্য জুয়েলারি ইন্ডাস্ট্রির লাভও নেই, ক্ষতিও নেই। আচ্ছা। কারণ বুলিয়েনটা তো মেকিং চার্জ আর বেস্টেজের সঙ্গে কোনো কানেকশন নেই। আর আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বলবো, হুম। এই দেশের নাগরিককে বলবো যে দেখুন, যারা বর্ডারে যে লড়াই করছে তাদের একলার দায়িত্ব নেই দেশকে রক্ষা করার। আমরা প্রত্যেকটা নাগরিক, আমাদেরও কর্তব্য এই দেশের ভালোর জন্য কিছু না কিছু কন্ট্রিবিউশন করা। হুম। আজকে দেশ যখন বিপদে আছে তখন আমাদেরও তো একটু কর্তব্য যে আমরা আমাদের গোল্ড ইনভেস্টমেন্টের যে পোর্টফোলিওটা আমরা করতাম, কি গোল্ডে ইনভেস্টমেন্ট করতাম বুলিয়ন কিংবা কয়েন ফরম্যাটে, সেটা কিছুদিনের জন্য রুখে যাই, আমরা ল্যান্ডে করি কিংবা আরো শেয়ার, অনেক রিয়েল অপশন এস্টেট, আছে, অনেক অপশন আছে। অনেক অপশন আছে, সেখানে করি, গোল্ডটা না করি। তাহলে আমরা ডাইরেক্ট নয় ইনডাইরেক্টলি আমরা দেশের একটা ভালো নাগরিকের পরিচয় দেবো এবং দেশের উপকার করবো আমরা। অনেকে এই যে গোল্ডের যে গয়না আছে সেটাকেও ইনভেস্টমেন্ট ভাবে। হ্যাঁ, সেইটা নিয়ে তুমি কিছু বলো। দেখুন, মানে আমি বলছি, ধরো তুমি যে কথাটা বললে যে আমি দেশকে রক্ষা করার জন্য যেহেতু গোল্ড ইম্পোর্ট করতে হয়, একদম দুধে ব্যবসায়ীর কথা, যেটার উপর প্রাইম মিনিস্টার ফোকাস করতে চেয়েছেন, যে আমাদের যেহেতু পুরোটা মানে ইম্পোর্ট করতে হচ্ছে, ঠিক আছে। আমি তোমাকে বলছি যে সেক্ষেত্রে তো যারা গোল্ডকে ইনভেস্টমেন্ট ভেবে গয়নাগাটি কেনেন, সেটাও তো একটা ব্যাপার আছে। তাহলে তারা কিভাবে কিনবেন? দেখুন, গোল্ড যখন জুয়েলারি বিক্রি হয় দুটো পারপাসে হয়। হুম। একটা পারপাস থাকে রিকোয়ারমেন্ট, ধরো কারো বিয়ে আছে, হুম। 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 তার জুয়েলারি দরকার, কাউকে গিফট করতে চায়, হুম। আমাদের ভারতের বেস্ট গিফট হচ্ছে জুয়েলারি, হুম। তার মধ্যে সোনার গোল্ড গয়না, জুয়েলারি। হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। তো সেটা রিকোয়ারমেন্ট। এবার অনেক টাইমে কি হয় যে আমার ঘরেতে কিছু বেশি পয়সা পড়ে আছে, আমি কি করলাম যে আমার জুয়েলারিও কিনলাম, রিকোয়ারমেন্টও পূরণ করলাম এবং তার সঙ্গে ইনভেস্টমেন্টও করলাম। আমি বলবো কিছুদিনের জন্য আমরা রিকোয়ারমেন্টের জুয়েলারির উপরে বেশি জোর দিই আর ইনভেস্টমেন্টটাকে একটু সাইডে রাখি। হুম। যদি আমার রিকোয়ারমেন্ট নেই তাহলে আমি জুয়েলারিটা এখন না কেনাটাই দেশের জন্য ভালো হবে। কিন্তু সেক্ষেত্রেও তো সেলস এফেক্টেড হতে পারে। সেক্ষেত্রে সেলস আমার মনে, হ্যাঁ, 25% হয়তো এফেক্ট হবে, বেশি হবে এতটা না, নয়। এতটা হবে না। ওকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমায় বলছি যে রিজার্ভ ব্যাংকের কাছে যে গোল্ডটা রয়েছে, হুম। সেটা তো ওরা এমার্জেন্সি হিসাবেই রেখে দেয়। হুম। এবার সেইটা যদি আমরা মার্কেটে ডাইলিউট করে দিই, সেটা রিস্ক হয়ে যাবে না? না, সেটা তো গভর্নমেন্ট, রিজার্ভ ব্যাংক কি করবে, সেটা পিওসি ব্যাংক মানে এসবিআই, আদার্স যেসব গভর্নমেন্টের ব্যাংক তাদেরকে দেবে, তারা মার্কেটে দিবে, তো গোল্ডে ফরম্যাটে থাকছে, হুম।
সেখানে কোনো রিস্ক নেই। এই গোল্ডটা যে সার্কুলেশনে আনে তার ইন্টারেস্ট পাবে আবার রিজার্ভ ব্যাংক। এই গোল্ডটা যদি সার্কুলেশনে আনতে হয় তখন কি ওকে গোল্ডটা বিকৃত করতে হবে? বিক্রি না, লোনও দিতে পারে না। ওকে, যেমন আমরা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কি হয়, এই সিস্টেমটা একটু গোল্ড লোন নেওয়া হয়। মানে আমি জুয়েলারি বিজনেসম্যান, আমি এসবিআইয়ের কাছ থেকে কিংবা যে কোনো ব্যাংকের কাছ থেকে আমি গোল্ড লোন নিতে পারি। আমি যে গোল্ড লোনটা নিলাম আমাকে গোল্ড ফরম্যাটে ওটা রাখতে হবে, আমি ওটাকে ক্যাশ করতে পারবো না, আমাকে এবার গোল্ডই রিটার্ন করতে হবে। ওকে, এরকম গোল্ড লোন সিস্টেম আছে। তো যদি আরবিআই যদি এটা গাইডলাইন দিয়ে দেয় যে এই সোনাটা পার্টিকুলারলি লোনে যে দেওয়া হবে তাকে গোল্ড ফরম্যাটে রাখতে হবে, গোল্ড লোন পারপাস ইউজ করবে, তাহলে এই গোল্ডটা কিন্তু সার্কুলেশন এসে যাবে। কিন্তু এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি যে এই গোল্ডটা যদি তোমার ওই গোল্ড ফরম্যাটেই থাকে, সেটা যদি গহনা অবধি না আসে, তাহলে তো তোমার আলটিমেটলি মার্কেটের যে রিটেল মার্কেট আছে সেখানে তো গোল্ডের যে ইম্পোর্ট আছে সেটা কমবে কি করে? ইয়েস, দেখো আমাদের কি আছে, ভারতের আজকে জুয়েলারি বিজনেসম্যানদের কাছে একটা বড় অংশের গোল্ড ইনভেন্টারি আছে, সেটার মধ্যে এটা সার্কুলেশনে ঘুরবে। ওকে, গট ইট। হুম। সার্কুলেট করে দিতে, অর্থাৎ মার্কেটে ফ্লোট আনার জন্য কাজে লাগাতে ইয়েস হবে। ইয়েস, গট ইট। মানে সব সোনাই গয়না হিসেবে ঘুরছে না, ইনভেস্টমেন্ট হিসেবে বা Yes. পিওর গোল্ড হিসেবে ঘুরছে। ফ্লোতে এটা মার্কেটে সার্কুলেশনে এসে যাবে। এবার একটা কথা বলো, এই ধরনের স্টেপ কি এটা প্রথম নেই, এর আগেও কোনো গভর্নমেন্ট নিয়েছিল? দেখুন 1962-তে যখন ইন্ডিয়া চায়না ওয়ার হয়েছিল, হুম, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন তখন জওহরলাল নেহেরু এবং আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন তখন মোরারজি দেশাই। হুম, তো 1962-তে দেশের ক্রাইসিসের জন্য হুম, তখন গোল্ড কন্ট্রোল অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আনা হয়েছিল হুম, এবং এটা চলেছিল 1990 পর্যন্ত। এবং এই গোল্ড কন্ট্রোল অ্যাক্ট হুম। জুয়েলারি ইন্ডাস্ট্রির একটা হিস্ট্রির একটা কালো হিস্ট্রি। কি রকম ছিল এটা? কালো হিস্ট্রি মানে একটা ছিল যে এখানে কিছু রেস্ট্রিকশন করা হয়েছিল। গভর্নমেন্ট তখন পলিসিটাকে ঠিকভাবে না বানানোর জন্যে এত রেস্ট্রিকশন করেছিল, সেই রেস্ট্রিকশনগুলো সবাই ফলো করতে না পারার জন্যে কিংবা জুয়েলারি ডিমান্ড কমে যাওয়ার জন্যে প্রচুর লোক সুসাইড করে মারা গিয়েছিল, জুয়েলারি ইন্ডাস্ট্রির লোক, আর্টিজানরা বিশেষ করে। এছাড়া প্রচুর লোককে তখন পেপারপত্র, যেহেতু জুয়েলারি ইন্ডাস্ট্রির লোকেরা অনেক বেশি এডুকেটেড নয়, তারা পেপারপত্র ঠিক না মেনটেন করতে পারার জন্যে, ইন্সপেক্টর রাজ বাড়ার জন্যে প্রচুর লোককে অহেতুক জেল খাটতে হয়েছে। প্রচুর লোক ভয়েতে জুয়েলারি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গিয়েছিল। ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছে। হুম, এবং আমরা যে হিন্দি ফিল্মে দেখতাম যে ওই আপনার মনে আছে একটা অক্ষয় কুমার একটা ফিল্ম ছিল যেখানে সে একটা নকলি সিবিআই বেনে কোথাও রেড করছে, ওটা কিন্তু ওই গোল্ড কন্ট্রোল অ্যাক্টের টাইমের একটা স্টোরি, ওটা রিয়েল স্টোরির উপরে। হুম, এছাড়া আমরা অনেক ফিল্মে দেখতাম যে ওই স্মাগলিং দেখাতো না, হুম, ওটাই গোল্ড কন্ট্রোলেরই ইম্প্যাক্ট ছিল। হুম। তো তার জন্য কী ছিল, তখন নম্বর 1-এর জায়গায় স্মাগলিংকে বাড়াবা দেওয়া হয়েছিল এবং জুয়েলারি ইন্ডাস্ট্রিটা পুরোপুরি শিফট হয়ে গিয়েছিল ম্যাক্সিমামটাই নম্বর 2-এতে। যার জন্য কি হয়েছিল যে গভর্নমেন্ট এর থেকে ট্যাক্স কিংবা রেভিনিউ সেভাবে পাচ্ছিল না, অর্থাৎ আবার অর্গানাইজ থেকে আনঅর্গানাইজডের দিকে এগিয়ে দিকে যাবে। যেতে পারে। মানে ইন্ডাস্ট্রির ক্ষতি হলে। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলো, আমি এই জিনিসটাই বলছিলাম যে তুমি যে স্টেপসগুলো বলছিলে, যেমন ধরো সার্কুলেশনে আনা বা ওই ক্যারট এইগুলোকে কন্ট্রোল করা, আহ, এই ধরনের স্টেপসগুলো যদি না নেওয়া হয় তাহলে ইন্ডাস্ট্রিতে কী কী ক্ষতি হতে পারে? দেখুন, যদি এই স্টেপগুলো না নেওয়া হয় তাহলে কী হবে, হাজার হাজার লোক এই ইন্ডাস্ট্রিতে বেকার হয়ে যাবে, হাজার হাজার লোক হয়তো আবার সুসাইড করবে, হাজার হাজার লোক জুয়েলারি বিজনেস ছেড়ে অন্য বিজনেসে চলে যাবে। হুম, তো এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করবে বাংলাকে, যেহেতু সবচেয়ে বড় অংশ হচ্ছে বাংলার আর্টিজেনরা। আর বাংলার আর্টিজেন যারা আছে তারা কিন্তু অনেক পয়সাওয়ালা নয়, তারা প্রত্যেক মাসে ইনকাম করে যেটা তার পিছনেই তাদের সংসার পরিবার চলে। এবং কিছু কিছু রুরাল এরিয়া আছে, যেমন আমি ডোমজুর, সিঙ্গুর, দাসপুর, ঘাটাল, এখানের পুরো 100%-এর মধ্যে 90% ইকোনমি ডিপেন্ড করছে জুয়েলারির উপরে। মানে এই গ্রামের বেশিরভাগ মানুষই জুয়েলারি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। ঘাটাল মহকুমায় যদি আপনি যান, প্রত্যেক পরিবার থেকে একজন করে কি দুজন করে আপনি জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এবং এরা বাইরে কাজ করছে। সব বাইরে কাজ করছে।
আমি এইখানেও আসতাম যে এই যে সিচুয়েশনটা হলো, ডেফিনেটলি আই হোপ ইরান ইউএসএ ওয়ারের একটা সলিউশন বেরোবে, না হলে শুধু জুয়েলারি কেন গোটা ওয়ার্ল্ডের একটা মানে পেট্রোলিয়াম থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। আমি বলছি যে এইগুলোর পর আমি এবার সরাসরি যদি পশ্চিমবঙ্গেও আসি, যে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের থেকেও বা সরকারের থেকেও তোমাদের কি কি এক্সপেকটেশন, যাতে এই একজন বাংলার মানুষ বা এই যে বাংলার শ্রমিক তাদেরকে মুম্বাই বা চেন্নাই গিয়ে বিজনেস করতে হচ্ছে, তারা বাংলায় ফিরে আসতে পারবে। দেখুন, আমার মনে হয় পশ্চিমবঙ্গে সরকারকে ইমিডিয়েট গোল্ড ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে কিছু ভালো পলিসি যাতে আনে তার জন্য রিকোয়েস্ট করা দরকার। কারণ এখানে বাঙালিরা ইম্প্যাক্ট হোক। এবং একই গভর্নমেন্ট হয়ে গেছে, যেহেতু একই পার্টির গভর্নমেন্ট হয়ে গেছে। এছাড়া ফিউচারে যেটা দরকার সেটা হচ্ছে, একটা হলো বাংলাতে জুয়েলারি ইন্ডাস্ট্রির একটা বড় ফিউচার আছে। তার পেছনে বাংলার গভর্নমেন্ট যদি কাজ করে তাহলে ভারতবর্ষের ম্যাক্সিমাম জুয়েলারি ম্যানুফ্যাকচারিংটা বাংলায় হতে পারে। হুম এছাড়া আইটিতে একটা বড় জায়গা তৈরি হতে পারে বাংলা। যেমন আমরা জানি যে আজকে আইটির হাব আমরা ব্যাঙ্গালোরকে মনে করি, হুম কিংবা গুড়গাঁওকে মনে করি, কিংবা চেন্নাই, কিংবা হায়দ্রাবাদ। হুম আপনি কখনো যেয়ে দেখবেন সেখানে 4টে যদি লোক কাজ করে তার মধ্যে একটা বাঙালি। হুম একদম। তো প্রথম আমার বেশিরভাগ বাঙালি বন্ধু বাইরের শহরে চলে গেছে। তো বাংলার যে মাথা আছে, ব্রেন আছে, আইটিতে যারা কাজ করছে তাদেরকে কিন্তু আবার বাংলাতে ফিরিয়ে আনা যেতে পারে। বাংলাতে আইটির সবচেয়ে বড় সম্ভাবনা আছে, আইটি, আইপিও, বিপিওর। তো এটা একটা বড় সম্ভাবনা আছে। এছাড়া গার্মেন্ট ইন্ডাস্ট্রি, হুম মানে রেডিমেড গার্মেন্টের ইন্ডাস্ট্রিতে বাংলাতে একটা বিশাল বড় সম্ভাবনা আছে। কেন না, আমরা দেখেছি বাংলাদেশ আজকে পৃথিবীর সবচেয়ে বড় গার্মেন্ট এক্সপোর্টার, হুম হুম রেডিমেড গার্মেন্ট। এই জায়গাটা কিন্তু আমরা বাংলাকেও তৈরি করতে পারি। হুম বাংলাদেশ যে মহিলাদেরকে আমরা কাজে লাগাতে পারি, যেটা বিগত দিনে বাংলাদেশ কাজে হুম লাগিয়েছে। হুম এছাড়া আমাদের এখানে শু ইন্ডাস্ট্রি, লেদার ইন্ডাস্ট্রির একটা বড় হুম অপরচুনিটি আছে। এছাড়া আমাদের এখানে আয়রন স্টিল এর একটা বড় অপরচুনিটি আছে। মেশিনারি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির একটা বড় অপরচুনিটি আছে। এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে বাংলাতে, যার বেস্ট জায়গা হচ্ছে বাংলা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা সেন্ট্রাল গভর্নমেন্টের এই ইমিডিয়েট সিচুয়েশনে তোমার কি মনে হয় যে আর কিছু ইমিডিয়েটলি করার দরকার আছে, যেটা ইমিডিয়েট করলে একটু সলিউশন হতে পারে? কারণ তুমি যেগুলো বললে, ইটস আ চেঞ্জ অফ পলিসি। মানে এইগুলোর জন্য বিভিন্ন পলিসি গভর্নমেন্টকে চেঞ্জ করতে হবে, এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ফর দ্য ইমিডিয়েট অ্যাকশন আমি যদি বলি 7 দিন 10 দিনের মধ্যে এফেক্টেড হবে সেইগুলো। দেখুন, আমি যে 3টে পলিসি মেন গুরুত্ব দিলাম গভর্নমেন্টকে বললাম, একটা হলো ভিডিএস স্কিম, হুম আর একটা হলো গোল্ড মনিটর স্কিম নতুন করে, আর একটা হলো এক্সপোর্টারকে প্রমোট করার জন্য ইনসেন্টিভ এবং তার উপরে কিছু পলিসি। এই 3টে স্কিম আমার মনে হয় যদি গভর্নমেন্ট ভালোভাবে চিন্তাভাবনা করে এবং এক্সপার্টের রায় নেয় এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির যারা লিডার আছে, টপ মোস্ট লিডার আছে, হুম তাদের কাছ দিয়ে তাদের ভিউ নিয়ে যদি করে, এটা 2 থেকে 3 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা যাবে। মানে খুব তাড়াতাড়ি এটা দ্রুত করা যেতে পারে। ততদিন আমাদেরকে, আমার মনে হয় যারা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আছে, আমাদেরকে, আমি নিজেও যেহেতু জুয়েলারি ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জড়িত আছি এবং সার্ভিস বিজনেসের সঙ্গে জড়িত আছি, আমি কিন্তু গভর্নমেন্টের আমি তাকিয়ে বসে আছি। আমি কিন্তু আশাবাদী, আমি কিন্তু এখনো অবধি নিরাশ হয়নি। আমি মনে করছি যে একটু টাইম লাগবে। আমি 2-3 মাস দেখব, 2-3 মাসের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা বেরাবে। হুম আমি কিন্তু প্যানিক নয়, আমি উল্টে আজকে আপনার কাছে যে এসেছি, আমার যারা জুয়েলারি আর্টিসান আছে, যারা বাঙালি স্বর্ণশিল্পী আছে, তাদেরকে বলবো যে তোমরা প্যানিক না হয়ে হুম তোমরা একটু ধৈর্য ধরো, একটু টাইম দাও গভর্নমেন্টকে। নিশ্চয়ই গভর্নমেন্ট ভালো কিছু ভাববে এবং ইন্ডাস্ট্রির টপ যারা লিডার আছে হুম তারাও নিশ্চয়ই চাইবে না যে ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাক। হুম তারাও নিশ্চয়ই গভর্নমেন্টকে ভাবাতে সাহায্য করবে। ডেফিনেটলি। আমি আরও একবার আসছি, সেটা হচ্ছে যে আজকে তো একটা দারুণ তোমার সাথে আড্ডা হলো। ফাইনালি যাদের মেয়ের বিয়ে রয়েছে, গোল্ডের দাম বাড়ছে ক্রমশ, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর মার্কেটে একটা প্যানিক রয়েছে। বহু ছেলে মেয়ের বা বহু বাবা মার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে বা আত্মীয় স্বজনের বিয়ে রয়েছে, সামনে একটা গোল্ড কেনার প্ল্যান ছিল, সোনা কিনতে চায়,
তারা এখন কোন কোন জিনিসগুলো মাথায় রেখে সোনার দোকানে যাবে? দেখো, আমাদের ভারতে এতটা গোল্ড স্টোরেজ আছে এখন, মানে রিটেলারদের কাছে, বিজনেসম্যানদের কাছে, যে নেক্সট 6 মাস যদি এক্সপোর্ট ইম্পোর্ট নাও হয়, হুম। তাহলেও কিন্তু ইন্ডিয়ান কনজিউমারদের আমরা চাহিদা মেটাতে পারবো। আপাতত কত ক্যারেটের গোল্ডের দিকে তারা নজর রাখবে যারা কিনবে? আপাতত তারা তাদের চয়েস, বাট আমি বলবো, রিকোয়েস্ট করবো যে লো পিওরিটি 18 ক্যারেট চেষ্টা করো। যদি না হয় তাহলে তুমি 20-22 যেটা তোমার মন চাইবে নাও, বাট অর্থাৎ সোনা নাও। কিনো, কেন? সোনা কিনো, সোনা কিনা বন্ধ করো না। হুম। সোনা যদি কিনা বন্ধ করে দাও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যে 1 কোটি ডাইরেক্ট, 3 কোটি ইনডাইরেক্ট লোক যারা জড়িত আছে, তাদের পরিবার কি হবে, তাদের কি হবে। সেজন্য সোনা কিনো। এই যে সিচুয়েশনটা হয়েছে, তোমার কি মনে হয় যে কতদিন বাদে এই সিচুয়েশনটা কাটতে পারে, এই যে সোনা নিয়ে যে সমস্যাটা হচ্ছে? দেখুন, আমার মনে হয় যেমন আমরা কোভিডের সময় দেখেছি একটা আপাতকাল সিচুয়েশন তৈরি হয়েছিল, আমরা সবাই তার জন্য ধৈর্য ধরেছিলাম যে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব, সব কিছু স্বাভাবিক হবে। এটা কোভিডের মতন প্যান্ডামিক তো নয়, কিন্তু এটা ইকোনমিক প্যান্ডামিক বলতে পারি আমরা। হুম। আর এই ইকোনমিক যে প্যান্ডামিক যেটা হচ্ছে, তার 3-4টে কারণ আছে। একটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, হুম। দ্বিতীয় আমেরিকা ইসরায়েল অ্যান্ড ইরানের যুদ্ধ, হরমুজ প্রণালী ব্লক হয়ে যাওয়া, হরমুজ প্রণালী বন্ধ, আর হচ্ছে যে পৃথিবীতে এখন জিও পলিটিক্যাল যে প্রবলেম চলছে, এই প্রবলেমগুলো যত তাড়াতাড়ি সলভ হবে, অয়েল অ্যান্ড গ্যাসের দাম যত তাড়াতাড়ি কমবে, হুম, তত তাড়াতাড়ি আমরা আবার ইকোনমিক সচ্ছল হয়ে যাবে। এবং আমরা হয়তো সরকার নিজেই এসে আবার একদিন অ্যানাউন্স করবে যে আমরা গোল্ড ইম্পোর্টের উপরে আর কোনো রকম কোনো পাবন্দি রাখবো না, তোমরা যত খুশি গোল্ড কিনো। হুম। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সরকারের কে সাহায্য করা দরকার। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের দিকে ভেবে আমাদেরকে সাহায্য করা দরকার। ওকে, তো অনেকক্ষণ আড্ডা হলো, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। কিন্তু পরে আমি তোমারকে আরেকবার নিয়ে আসবো অন্য কোনো শোতে, যেখানে আমার কিছু জিনিস জানা বাকি রয়ে গেল, লাইক সোনাকে ইনভেস্টমেন্ট হিসাবে আরও বেটার কী করে কাজে লাগানো যেতে পারে। 2, এই সোনার কাজ, যে কাজ তুমি একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আজকে এই জায়গায় পৌঁছেছো, সেই জায়গায় তোমার জার্নিটা। আর 3, যারা ভবিষ্যতে সোনা থেকে উপার্জন করতে চাইছে, বা যাদের হয়তো ছোট ছোট সোনার দোকান রয়েছে, তারা কিভাবে নিজেদের জীবনটা বড় করতে পারে, সেগুলো নিয়ে একদিন আলোচনায় তোমার সাথে বসবো। আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য কিন্তু দাদা অনেক অনেক ধন্যবাদ। তুমি সুদূর থেকে এসছো, আর তোমার কেমন আড্ডাটা দিয়ে লাগলো সেটা আমি শেষে তোমায় জানতে চাইবো। অরিজিৎ দা, আমার খুব ভালো লাগলো যে আমি বাংলার প্রত্যেকের কাছে আমার যে বক্তব্য সেটা পৌঁছানোর জন্য আমাকে এই সুযোগ করে দিলেন। আর প্রত্যেকের মনের মধ্যে যে ধোঁয়াশা ছিল, চাহে আম লোকের মধ্যে, পাবলিকের মধ্যে, চাহে জুয়েলারি বিজনেসম্যানদের কিংবা ম্যানুফ্যাকচারিংয়ের যারা সঙ্গে জড়িত আছে তাদের মধ্যে, তাদেরকে আমি কিছুটা হলেও স্বস্তি দিতে পারলাম, আশ্বাস দিতে পারলাম। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এই আড্ডা মেরে খুব ভালো লাগলো। আশা রাখছি আগামী দিনে আবার একবার সুযোগ আপনি যেমন বলছেন দিবেন। আপনি করলে কিন্তু অন ক্যামেরা, আমাকে আলমদা অফ ক্যামেরা তুমি বলে, এখন আপনি বলছে, যাই হোক। তো আরেকটা আড্ডা হবে, হ্যাঁ। আর সেই আড্ডাতে আমি একটা পয়েন্ট আরেকটু অ্যাড করে দেবো। সেটা হলো যে বাংলার যারা ইউথ, তারা দিশাহীন, তাদেরকেও কিন্তু এবারে বাংলাকে বাউন্স ব্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে। ডেফিনেটলি সেটা নিয়ে আর একদিন আড্ডা হবে, বাংলা স্পেসিফিক সেদিনকে। আজকে অনেক অনেক ধন্যবাদ দাদা আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।